আওয়ামী লীগের সবাই তো ভারতে পলাতক, তো কাকে নিয়ে নির্বাচন করবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরে আসুক, বিচারের মুখোমুখি হোক। তারা এত গত 15 বছর যে গুম খুন যে যে অন্যায় করেছে, যে চাঁদাবাজি করেছে, সেগুলো তারা ফেস করুক, তারপরে তারা নির্বাচনে আসুক। আর কোন দলই, বিএনপি বলেন বা জামাত বলেন, কেউ কিন্তু ডক্টর ইউনূসকে সময় দিতে চাচ্ছে না। উনাকে আরো অ্যাটলিস্ট আরো 2 বছর সময় দেওয়া উচিত ছিল। উনি দেশটাকে ঠিক করে তারপরে। জি, ইসলাম আলাইকুম। আমি প্রফেসর এয়ার খান ভাইয়ের কথা শুনছিলাম। আসলে ভাই যেটা বলছিলেন যে আহ, গত 15 বছরে এই স্বৈরাচারী সরকারের কার্যকলাপে কোনো সামরিক কর্মকর্তা বা কোনো আমলা পদত্যাগ করেছে কিনা। ভাইকে আমি একটু বলতে চাচ্ছি যে গত 15 বছরে যে পরিমাণ সামরিক কর্মকর্তারা নিগৃহীত হয়েছে, গুম ঘরে গিয়েছে, গুম হয়েছে, আয়না ঘরে গিয়েছে, ক্রস ফায়ারে গিয়েছে। আমি আপনাকে বলি, মেজর জাহিদের কথা আপনি জানেন কিনা? মেজর জাহিদকে নৃশংসভাবে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে। সে একটা কোর্সের সোর্ড অফ অনার ছিল। তাকে আপনার এই যে ডিবির মনিরুল, আমি তাকে এখন গালি দিতে পারছি না, বাট আমি গালিগালাজ কম করি, আমি নিকৃষ্টতম গালিটা এই ডিবির মনিরুলকে আমি দিতে চাচ্ছিলাম। এই যে মেজর জাহিদকে ক্রস ফায়ার দিয়ে তাকে এনে তাকে হত্যা করা হয়েছে এবং তার অন্তঃসত্ত্বার স্ত্রীকে তাকে জেলখানায় ঢোকানো হয়েছে। এর চেয়ে নৃশংসতা কি ছিল? কত আমার এক বন্ধু লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, সে 2বার সে গুম হয়েছে, সে আয়না ঘরে ছিল শুধু এই প্রতিবাদ করার জন্য। হ্যাঁ, সবাই প্রতিবাদ করে নাই, অনেকে করেছে অনেকে করে নাই। যারা করে নাই, যারা আপোষ করেছে তারা উপরে গিয়েছে। যারা আপোষ করেছে তারা যে এই সেনাবাহিনীর যে অনেকে উচ্চপদে ছিলেন, এবং মিরসরাইতে যখন 900 একর জমি ভারতকে দিয়ে দেওয়া হয়, তারা কোনো প্রতিবাদ করেনি, এবং সেটা নিয়ে আমরা সমালোচনা করছি। সেটা নিয়ে আমরা তাদের বিসুদ্ধার করেছি। যখন আপনার এই যে রংপুরের উপর দিয়ে যে আপনার ট্রানজিট দেওয়া হচ্ছে রেল লাইন, এটা কি কারণে দেওয়া হচ্ছে এটা আমরা সবাই বুঝেছি। কিন্তু আমাদের যারা যারা নাকি সুবিধা ভোগী ছিলেন তারা এটা প্রতিবাদ করেননি। তো আমি এয়ার খান ভাইকে শুধু এইটুকু বলতে চাই, যে পরিমাণ সামরিক কর্মকর্তারা যে পরিমাণে নিগৃহীত হয়েছে, সেই পরিমাণ কোনো পুলিশ কর্মকর্তা বা কোনো আমলা নিগৃহীত হয়নি। তাদের শুধু হয়তো কারো প্রমোশন হয়নি বা কাউকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমিও হয়তো সেই তালিকায় ছিলাম, যখন নাকি বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল আমিও সেই তালিকায় ছিলাম। আমার অনেক বন্ধু তার যে বিডিআর হত্যাকাণ্ড, যেখানে 57 জন মেধাবী চৌকস অফিসারকে হত্যা করা হয়েছে, এবং সেটার যখন প্রতিবাদ করা হয়েছে, তারা কিভাবে নিগৃহীত হয়েছে, দিনের পর দিন তারা রাস্তায় করেছে, সেটা আমরা হয়তো অনেকেই জানি না। আজকে ভাই যেটা বললেন, হ্যাঁ, ভাইয়ের সাথে আমি একমত। যারা উচ্চ পর্যায়ে ছিলেন তারা সেটা সুবিধাভোগী ছিলেন, তারা এগুলো প্রতিবাদ করেননি। কিন্তু সবাইকে তো আমি আমরা এক পাল্লায় আমরা মাপতে পারবো না। যারা দেশপ্রেমিক তারা ঠিকই প্রতিবাদ করেছে, যারা দেশপ্রেমিক না তারা কিন্তু সুবিধা নিয়েছে, তারা অনৈতিক সুবিধা নিয়েছে। এবং কিছু কিছু কর্মকর্তা এমন পর্যায়ে তারা দুর্নীতি করেছে, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং এটা সবাই করেছে। অনেক আমলারা তখন গত 15 বছরে যেটা ভারতীয় হেজিমনির বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম, আমরা চাই ভারতীয় হেজিমনির জন্য। ভারতীয়রা কি চায়? যে এখানে একটা তাবেদার সরকার হবে এবং সেই সরকার আমাদের সার্বভৌমত্বকে খর্ব করবে। আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, যেই আসুক, সে দেশপ্রেমিক সরকার হতে হবে, দেশের পক্ষে আমার কথা বলতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যখন হঠাৎ করে কোনো প্রস্তুতি ছাড়া যখন ইন্দিরা গান্ধীকে উনি যখন বললেন যে আপনি আপনার সেনাবাহিনীকে কবে ফেরত নিয়ে যাবেন, ইন্দিরা গান্ধী কিন্তু হতবাক হয়ে গিয়েছিল, এবং 13 মাস 2072-এ তার সেনাবাহিনীকে 2013-তে সেনাবাহিনীকে ফেরত নিতে বাধ্য হয়েছিল, নতুবা এই সেনাবাহিনী এখানে থেকে যেত। উনি ভালো কাজ করেছিলেন। তো সেই রকম সাহসী জিয়াউর রহমান ছিলেন, অনেক সাহসী। জিয়াউর রহমান এই যে আপনার দক্ষিণ তালপট্টি দ্বীপ, 11 মে 2081 সালে ভারতীয় নৌবাহিনী সেখানে ফ্লিট পাঠালো। 13 মে জিয়াউর রহমান সেখানে বাংলাদেশ নৌবাহিনীকে প্রেরণ করলো। উনি সাহসী ছিলেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, সুবিধাভোগী যারা আছে, সুবিধাভোগীরা সবসময় সকল সরকারের সময় এরা সুবিধা নিয়েছে, এবং সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে গত 15 বছরে সেনাবাহিনী। ক্রস ফায়ার দিয়েছে, আমি সেনাবাহিনীর কোনো কর্মকর্তাকে কখনো ক্রস ফায়ার দেওয়া হয়নি। তাকে ক্রস ফায়ারে তাকে জিহাদি নাম দিয়ে মেজর জাহিদ হত্যা করা হয়েছে, এবং সেটার জন্য এখন বিচার হচ্ছে। তার স্ত্রীকে আপনারা যদি দেখে থাকেন, সেই স্ত্রী আপনার অ্যাবনর্মাল হয়ে গিয়েছে। তাকেও আয়না করে রাখা হয়েছিল, তার ছোট বাচ্চা সহ। আমরা তো সেগুলো ভুলে যাইনি। আমার বন্ধু হাসিনুর রহমানের কথা আমি বললাম, আপনার ব্রিগেডিয়ার আজমির কথা তো আমরা সকলেই জানি। তো এই বিষয়গুলো যারা প্রতিবাদ করেছে, যারা দেশপ্রেমিক ছিল, তাদেরকে গত স্বৈরাচারী সরকার এই হাল করেছে।
তো আমার যেটা কথা হচ্ছে গিয়ে আমরা কিছু চাই না, আমরা চাই আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা দল ক্ষমতায় আসুক, সে যেই আসুক, সেটা বিএনপি আসুক, সেটা জামাত আসুক, সেটা অন্য দল আসুক। এখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, হয়তো আওয়ামী লীগ একদিন হয়তো রাজনীতিতে ফিরে আসবে, সেটা কবে আসবে সেটা আমরা কেউ জানি। একটা দলকে হতে হবে দেশ বান্ধব, কিন্তু আমরা এখনই আশ্চর্য হয়ে যাই। আজকে সকালবেলা বা গতকাল সিলডাপ মিলনায়তনে একটা সম্মেলন ছিল, এবং সেই সম্মেলনে আমাদের আমি কাকে দেখলাম যে হাসান মাহমুদ বা মাহমুদ আলী, উনি সম্ভবত স্বরাষ্ট্র বা সচিব ছিলেন বা মন্ত্রী ছিলেন। উনি বলছেন যে ভারতের আহ, পাকিস্তানের বন্ধু হচ্ছে চীন, আর ভারতের বন্ধু হচ্ছে রাশিয়া। তো বাংলাদেশের বন্ধু তো কেউ নাই। উনি তো বলতে চাচ্ছিলেন বাংলাদেশের বন্ধু তো ভারত ছিল, এই বন্ধুত্ব তো আমরা হারিয়েছি। কেন? বাংলাদেশের বন্ধু সবাই। ভারত আমাদের প্রতিপক্ষ, আমরা ভারতকে শত্রু বানাতে চাই না। ভারত নিজে পায়ে 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 পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছে। আমি ভারত আমাদের সবচেয়ে বৃহৎ প্রতিবেশী, এবং সে আমার প্রতিপক্ষ, শক্তিশালী প্রতিপক্ষ। তো আমি আমার প্রতিপক্ষের সাথে আমি চোখে চোখ রেখে কথা বলতে চাই। আমি ছোট দেশ বলে সে তার মতো করে আমাকে চলতে দিবে তা তো হতে পারে। সে আমার নদীর পানি ভিসা বন্ধ করে রেখেছে। আপনারা কি জানেন যে ইভেন আওয়ামী লীগ সরকারের সময় দুটো সাবমেরিন কিনা হয়েছিল চীন থেকে, সেকেন্ড হ্যান্ড সাবমেরিন। সাবমেরিন কিনার যখন কমিশনিং হলো, তার পরের দিন অজিত দোভাল বাংলাদেশে আসলো, আসার পরে বললো যে সাবমেরিনকে মানে নন অপারেশনাল করে রাখতে। সেই সাবমেরিন গুলোকে নন অপারেশনাল করে রাখা হয়েছে। তো আমাদের তো হাত বাঁধা ছিল, এবং সবচেয়ে বেশি ভিকটিম হয়েছে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা। আমলারাও হয়েছে, বাট আমলাদের ভিক্টিমাইজেশন কি ছিল? হয় চাকরিচ্যুত হয়েছে, না হয় ওএসডি ছিল। কিন্তু সেনাবাহিনীর আপনারা কি বলতে পারবেন কজন আমলা বা কজন পুলিশ আয়নাঘরে গিয়েছে? আয়নাঘর তো তৈরি করা হয়েছিল বিরোধী দলীয় বিএনপি, জামাতের নেতাকর্মী এবং সেনাবাহিনী সদস্যদের জন্য। তারাই তো গিয়েছে আয়নাঘরে, নিগৃহীত হয়েছে, অত্যাচার সহ্য করেছে। তো আমরা এখন আমাদের এইসব বাদ দিয়ে আমাদের যে রাজনৈতিক দল, আমাদের নির্বাচন আছে, আমাদের উচিত হবে এইটাকে পরিহার করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, যাতে আমি আবার শেষ কথা, ভারত বিরোধী একটা দল যেন ক্ষমতায় আসে, ভারতের আধিপত্যবাদ বিরোধী দল, ভারত বিরোধী নয়, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা দল যেন ক্ষমতায় আসে, সেটা যেই আসুক। এবং এইভাবে আমরা আমাদের দেশ করতে পারবো। তাহলে কিন্তু যদি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা দল ক্ষমতায় আসে, দুর্নীতিও কমবে, চাঁদাবাজিও কমবে, দখলদারি কমবে, এগুলো সব কমবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। জনাব মুফতি মাহমুদ হোসেন আপনি। মামুন ভাই, মাইকটা মিউট আছে না? একটু আনমিউট করতে হবে।